রবিবার এলেই যে তারানাথের বাড়ি গিয়ে প্রতিবার গল্প শুনেছি তা কিন্তু নয়। একবার তারানাথ নিজেই কিশোরীর পাল্লায় পড়ে আমার বাড়িতে এসেছিল। সেদিন আমার স্ত্রী সকাল সকাল মেয়েকে নিয়ে বাবার বাড়িতে গিয়েছিল। ট্রামে তুলে দিতে গিয়েই কিশোরীর সাথে আমার দেখা হয় এবং সেখানেই ঠিক হয় এই পুরো ব্যাপারটা। দুপুরের খাবার খেয়ে খবরের কাগজটা নিয়ে বারান্দার থেকে বাইরের চলমান প্রকৃতি দেখছিলাম। এমন সময় হঠাৎ মনে হলো আমার মেয়ে আমায় ডাকলো। পরক্ষণেই মাথায় এলো সে তো নেই। তবে হয়তো আমার চোখটা লেগে এসেছিল, কিন্তু তা কি করে হয়? আমি তো একটু আগেই, বলা ভালো 1 থেকে 2 সেকেন্ড আগেই রাস্তায় একজন ফুল বিক্রেতাকে দেখলাম, এবং সে এখনো আমার বাড়ির সামনের রাস্তা পেরিয়ে যেতেও পারেনি হয়তো। মনের ভিতরে অবাধ কৌতূহল জমল। চেয়ার ছেড়ে উঠে গিয়েই দরজা খুললাম। তবে সত্যি বুঝতে পারিনি যে দরজার ওপারে এত বড় একটা চমক অপেক্ষা করছে আমার জন্য। আগের থেকে মানসিক প্রস্তুতি থাকলেও কিশোরী যে তারানাথকে নিয়ে ঠিক এই সময়ে দরজার অপর দিকে অপেক্ষা করছে, এটা সেই সময়ের মানসিক টানাপোড়েনের মধ্যে মেনে নেওয়া শক্ত। আমি ফ্যালফ্যাল করে তাদের দিকে তাকিয়ে রয়েছি দেখে তারানাথ হেসে বলল, ওই যে তোমার ফুলওয়ালা, কিনবে নাকি ফুল? আমি অবাক হয়ে বললাম, না, মানে আপনি কি জানেন এমন ছুটে এসে দরজা খোলার কারণ কি? জানি। কি করে? কিশোরী, তুমি কিছু বলছো না যে? তুমিও কি জানো কি হয়েছে? ধীরে ধীরে আরও অপ্রকৃতিস্থ হয়ে পড়ছি দেখে তারানাথ চোখের ইশারায় আমায় ভেতরে ঢোকার ইঙ্গিত করে পাশ কাটিয়ে ঘরে চলে এলো। কিশোরী আমার ঘাড়ে একটা চাপড় মেরে নিচু গলায় বলল, ঠাকুরমশাইয়ের এলেম আছে বলতে হবে। আজ ভদ্রলোককে চলতি পথেই বেশ উত্ত্যক্ত করে দিয়েছি। এসো, ভেতরে এসো। আরে ভায়া, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে এসো। আমি দরজা বন্ধ করে তারানাথের কাছে এলাম। সে বসার ঘরের জানলা থেকে বাইরের দিন শেষের পরন্ত বিকেলের প্রান্তরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিশোরী একটা চেয়ার টেনে ঠিক আমার পেছনে এসে বসল। বললাম, তাহলে আমার মেয়ের ডাকটা? তারানাথ একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললে, মাঝে মাঝে মনে কিছু কথা ভেসে ওঠে, যা পরে গিয়ে মিলে যায়। আমার মানসিক শক্তি তোমাদের মধ্যে সঞ্চার করতে পারলে এসব বোঝানো আরো সহজ হতো। তবে এটুকু বলতে পারি, আজ তুমি যা যা শুনলে বা দেখলে ক্ষণিকের জন্য, খুব শীঘ্রই এমন কিছু তোমার অগোচরেই চকিতে সামনে চলে আসবে। মনে হবে এটা তো আমি আগে থেকেই জানি। কি মজার না ব্যাপারটা? কিন্তু আপনি ওর মনের প্রেক্ষাপটে এখন কি চলছে তা বুঝলেন কি করে? তন্ত্রবিদ্যায় এই বিদ্যাকে বলে মৌনচারণ। যদিও এর আরো অনেকগুলো দিক আছে, সে তোমরা বুঝবে না। যদি পারো আমার একখানা সিগারেট দাও তো। কিশোরী জিভ কেটে কোনো কথা না বলে এক দৌড়ে বেরিয়ে গেল বাইরে। কিন্তু 3 কাপ চা করে নিয়ে আসতে আমার তার ফিরে আসার থেকেও বেশি সময় লাগলো। ততক্ষণে তারানাথ সিগারেটের শেষ টানটুকু দিয়ে চেয়ারে বসে দেওয়ালে ঝোলানো একটা ছবির দিকে এক মনে তাকিয়ে আছে। আমি মাঝের ছোট টেবিলটার উপর চায়ের কাপ নামিয়ে রেখে বললাম, ওটা আমাদের গ্রামের একটি জমিদার বাড়ির দুর্গাপুজোর চালচিত্র। ও বাড়ির কুলো চিত্রকর আমার বাবার বন্ধু ছিলেন, তাকে দিয়েই এটা আঁকিয়ে নেওয়া। কি সুন্দর বলুন, হ্যাঁ? তারানাথ চোখ বুজে মাথা ঝুঁকিয়ে কি যেন ভাবলো এক মনে, তারপর বলল, হয়তো এই কাহিনীটা তোমাদের স্মৃতি সংগৃহীত হবে বলেই অপেক্ষা করছিল। না হলে এভাবে দুয়ে দুয়ে এক হয়ে যাওয়ার কথা তো নয়। কিশোরী ধোয়া ওঠা চায়ের কাপে একটা ছোট্ট চুমুক দিয়ে বলল, দুয়ে দুয়ে এক বলতে? তার মধ্যে একটি চলচ্চিত্রের ছবি আর অন্যটা? অন্যটা হলো মৌনচারণ। সে এক ভয়াবহ ঘটনা হে। তবে তোমরা তার কতটা বিশ্বাস করবে সেইটা আমার বিশ্লেষণে বাদ সাধে নিরন্তর। তবে এটুকু বলতে পারি, সেদিন আমি না থাকলে গ্রাম বাংলার ভয়াবহ ইতিহাসের ঘটনাগুলির মধ্যে এটিও স্থান করে নিত। ভয়াবহ ঘটনা বলতে ভৌতিক কি? তারানাথ নাবাচক মাথা নেড়ে বলল,
ভয়াবহ ঘটনা হলেই কি সেখানে ভূত থাকতে হবে নাকি? কোনো একজন যদি শত শত মানুষের সামনে হঠাৎ কারুর বুকে ধারালো ত্রিশূল বিধিয়ে দেয়, তবে কি সে ঘটনা ভয়াবহ নয়? শত শত মানুষের সম্মুখে খুন! কি বিশ্বাস হচ্ছে না, তাই তো? তবে বলি শোনো। তখন আমার তন্ত্র সাধনার মধ্যপথ মধুসুন্দরী দেবীর সাক্ষাৎ পেয়েছি, বেশ কয়েক বছর হয়ে গেছে। তবুও বলতে বাধা নেই, অমোঘ প্রেমের টানে মাঝে মধ্যেই বরাকর নদীর তীরের শাল বনে এসে আমি বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা। কেন জানি না মনে হতো দেবী আমার আশেপাশেই কোথাও আছেন, নেপথ্য থেকে আমায় দেখছেন। হয়তো ঠিকই কোনো এক সময় আমার হৃদয় বিহলতা দেখে উনি আমায় দেখা দেবেন। তবে তা আসলে কোনোদিন হয়নি। আর ভালোই বুঝতে পেরেছিলাম আমি বৈষয়িক জীবনে যদি ফিরেও যাই, তবুও কোনোভাবেই সংসারে মন টিকবে না। বাড়ির থেকে তখন আমার জন্য পাত্রী দেখা চলছে। মাঝে মাঝেই গ্রামের রমেন মাস্টার আমাদের বাড়িতে এসে বাবার সাথে গল্প করে যেতেন। ভদ্রলোকের বেজায় পান খাওয়ার বাতিক, যে গল্প বেশিরভাগই আমার অতি দ্রুত বিবাহের ব্যবস্থা সংক্রান্ত হয়ে থাকত। একদিন দুপুরে শাপলার টক দিয়ে গরম গরম ভাত খেয়ে দাওয়া এসে বসেছি। ঠিক সেই সময় এই রমেন মাস্টার এলেন। ঠোঁটের কোণ থেকে পানের পিক মুছে বললেন, তাহলে আমার বাবাকে বলো আগামী দিন 10 আমি আর আসবো না। শ্বশুরবাড়ির দিকে যাচ্ছি, ওখানে থেকে একটা খবর নিয়ে তারপর ফিরবো, কেমন? আমি মাথা নেড়ে সায় দিলাম। আর খবর বলতে উনি সেখানে গিয়েও আমার জন্য কন্যা প্রস্তুত করতে ব্যস্ত থাকবেন, এটি উনি বলতে চাইলেন। তা আশা করি তোমরাও বুঝতে পারছো। আপনার কি এই রমেন মাস্টারের দেখা মেয়ের সাথেই বিয়ে হয় অবশেষে? তা তো আর বলার অপেক্ষা থাকে না। তবে যে কারণে সে যাচ্ছে, সেই একই কারণে এই গল্পটিরও সৃষ্টি হয়েছে। চৈত্র মাস শেষ হবে এমন সময় গ্রামাঞ্চলে সাধারণত উৎসবের প্রস্তুতি চলে। নতুন বছরকে আপ্যায়ন করার আগে পুরনো ঘরদোর মেজে ঘষে আবার চলনসই করে তোলার চেষ্টা তো আছেই। তাছাড়াও ভিন গাঁয়ের থেকে ছোট ছোট বাদাম মিষ্টির দোকান এসে পয়লা বৈশাখের দিন 5 আগে থেকেই বসে পড়ত গ্রামের প্রান্তে কৈখালির মাঠে। বিকেল হলেই সেখানে গ্রামবাসীর ঢল নামতো টানা 10 দিন। সেই সময় কেউ কেউ আতিথ্য গ্রহণ করতে চলে যায় নিজ নিজ নিকট আত্মীয়ের বাড়ি। আবার রামজয়পুরে অতিথি হয়ে আসতো অনেক অঞ্চলের মানুষ। এরকমই ভবেন ভট্টাচার্য নামের একজন ছিলেন আমাদের বাড়ির পাশের শ্রীহরি মল্লিকের জামাই। উনি প্রতিবারই নতুন বছরের পোশাক আশাক দিতে শ্বশুর বাড়িতে একদিনের জন্য আসতেন। এদিকে আমি যেখানেই থাকি না কেন, বছরের এই সময়টায় বাড়িতে ফিরতামই। এই সুবাদেই এই মানুষটির সাথে আমার পরিচয় ছিল 5 বছরের। সমবয়সী বন্ধুর মতোই সে আমার সঙ্গে মিশত এবং আমার ভবঘুরের জীবনের ব্যাপারেও তার যথেষ্ট কৌতূহল ছিল। সেদিন সকাল সকাল উঠে স্নান সেরে বাড়ির উঠোনে দাঁড়িয়ে সূর্য প্রণাম করছি, এমন সময় সে এলো। ভালোই হয়েছে স্নান সেরে নিয়েছো, ভাবছি তোমায় নিয়ে যাব এক জায়গায়। আরে আমাদের ওখানে জমিদার বাড়ির এক বিরাট উৎসব হয়, বড় করে দেবী গন্ধেশ্বরীর পুজো হবে কাল। গ্রামের প্রত্যেকটা লোকের আরান্ধন নিমন্ত্রণ থাকে টানা 5 দিন। তুমিও চলো এবার আমার সাথে। যাবে যাবে করে যখন যেতেই পারো না, তখন একটা উৎসবের ফিকিরে গেলে অন্তত অমত প্রকাশ করবে না। মুখের ওপর না করতে আমাদের মতো মানুষের সভ্যতায় বাধা পায়। তাছাড়াও মনে মনে এমনই ঠিক করেছিলাম কয়েকদিনের জন্য বেরিয়ে পড়ব বাইরে। বরাকর নদীর ধার থেকে আমায় তুলে এনেছিল বাড়ির লোক। তারপর থেকে আমিও তেমনভাবে গৃহহীন দিন কাটাইনি মাসের পর মাস। তবে এই ব্যাপারে অনুমতি পেয়ে গেলাম সহজেই। শ্রীহরি মল্লিকের জামাইয়ের নাম ডাক আমাদের অঞ্চলে খুবই হিতকর।
এতক্ষণ পর্যন্ত সবই স্বাভাবিক ছিল। কাহিনীর সূত্রপাত হলো এবার। মন দিয়ে শোনো দুজনে। তারানাথ আবার একটা সিগারেট ধরালো। এক মুখ ধোয়ার রাশি পড়ন্ত বিকেলের ম্যারমারে আলোর মধ্যেও সাদা ফেনার মতো ঘন হয়ে কুণ্ডলি পাকিয়ে আমার সিলিংয়ে গিয়ে হারিয়ে যাচ্ছে। আমি আঙুলের ইশারায় 1 মিনিট সময় দাবি করে একটা মোমবাতি এনে জ্বালিয়ে রাখলাম আমাদের মাঝে। তারানাথ বলতে শুরু করলো। গ্রামটির নাম কুসুমবনি। আমার দেখা প্রথম এত ঘনবসতি পূর্ণ গ্রাম এটি। ভবেন ভট্টাচার্যের সঙ্গে হেঁটে চলেছি প্রায় মিনিট 10 ধরে। তবু একটা ফাঁকা জায়গা অথবা খোলা মাঠ জাতীয় কিছু চোখে পড়লো না। ভবেনকে প্রশ্ন করলাম, এই গ্রামের ছেলেমেয়েরা খেলাধুলো করে কোথায়? এখানে তো রাস্তা বাদে আর কোনো পা রাখার জায়গা দেখছি না হে। না না, তেমনটা নয়। আগে জায়গা জমি ফাঁকাই পড়েছিল। আমাদের অঞ্চলের জমিদার রামজীবন রায় পরম প্রজাভক্ত একজন মানুষ। তার সুনাম আশেপাশের অঞ্চলে এতটাই প্রকট যে অনেকেই এখানে এসে ঘর ভেদে দিব্যি চাষাবাদ করে খাচ্ছে। আরে চলোই না, গেলে সব বুঝতে পারবে। মনে মনে শ্রদ্ধা হলো ভূস্বামীর নিমিত্তে। বিষয় আশয় অগাধ আছে এমন মানুষের নামে সচরাচর সুপরিচয় পাওয়া যায় না। এই ধরনের মানুষ স্বভাবতই অর্থলোভী এবং প্রজা প্রতিকূল হয়। গ্রামের মানুষের কর্মতৎপরতা ও পরিচ্ছন্নতা যা চোখে পড়ল, তাতে তাদের মানসিক শান্তি ও স্বচ্ছন্দতার ভাব স্পষ্ট। আরও মিনিট 10 অতিক্রম করার পর গ্রামের রূপ সম্পূর্ণভাবে বদলে গেল। এখানে লোকালয় নেই বললেই চলে। রাস্তার দুপাশ থেকে ঘন শাল সেগুনের জঙ্গল চলে গেছে বেশ খানিকটা দূরে। ডান পাশের জঙ্গলের ভেতরে লক্ষ্য করলাম প্রায় কাঠা 5 জমি খনন করে বানানো হয়েছে একটা পুকুর। দৈত্যাকার গাছগুলির চাদরের মতন বিছানো পাতার রাশির ফাঁকের থেকে বৈশাখের উত্তপ্ত অগ্নিবর্ণ সূর্যের আভা সে জলের উপরে পড়ে কানায় কানায় সোনালি ঢেউয়ে বুঝিয়ে দিচ্ছে তার সুনির্মল অস্তিত্ব। ভবেনকে প্রশ্ন করলাম, আচ্ছা, এত বড় পুকুর সদ্য কাটানো হয়েছে কেন হঠাৎ? ভবেন বলল, এটা জমিদার বাড়ির পুকুর। প্রতিমা বিসর্জনের সময় এই সময় প্রতিবারই কাটিয়ে নেওয়া হয়। সে একটা আলাদাই আনন্দ। এইটুকু বলতে পারি, এই দিন কটা তুমি ভুলতে পারবে না। সত্যি সেবারের এই যাত্রা আমি কোনোদিনও ভুলতে পারিনি। এই কথাটি বলার পর তারানাথের মুখ গম্ভীর হয়ে গেল। বুঝলাম আমাদের বৃদ্ধ বন্ধুটি সম্পূর্ণভাবে হারিয়ে গেছে এখন কুসুম বনির প্রেক্ষাপটে। কিশোরী হালকা নড়েচড়ে বসতেই তারানাথ পুড়তে থাকা সিগারেটে শেষ টান দিল। আমিও অ্যাস্ট্রে এগিয়ে দিয়ে চেয়ার টেনে আরও একটু কাছে চলে এলাম। তারানাথ একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলতে শুরু করলো। সেই জঙ্গলে মেঠো পথটি কয়েক মিনিটের ব্যবধানে গিয়ে শেষ হয়েছে এক বিরাট 2 মহলা বাড়ির সামনে। বাড়ি না বলে এটিকে কোনো নবাবের হাভেলি বললে খুব একটা অপ্রীতিকর হবে না। তবে তার আগে বলে রাখি, দূর থেকে কেবল অনুষ্ঠান বাড়ির স্বাভাবিক জমায়েত মনে হলেও কাছে এসে বুঝলাম জমিদার বাড়ির প্রাঙ্গণে এক মস্ত শামিয়ানা টাঙিয়ে তার তলায় চলছে বস্ত্র বিতরণ। হবেন বলল, ভালো সময় এসেছি, চলো চলো, লাইনে দাঁড়িয়ে পড়ি। অমত প্রকাশ করলাম না। তবে গুরুপ্রাপ্ত অপ্রাকৃতিক ক্ষমতা বলে প্রথমে দৃষ্টিগোচর না হলেও এবার বাড়িটির দিকে একটু ভালো করে চাইতেই বুঝতে পারলাম খুব শীঘ্রই একটা খারাপ কিছু ঘটতে চলেছে এখানে। কিন্তু সেটা কি তা জানতে গেলে এই পরিবারের প্রত্যেকের সাথে আমায় পরিচিত হতেই হবে। কারণ যা হতে চলেছে তা মনুষ্য ঘটিত কোনো অপশক্তি বা প্রেতাত্মার কর্মকাণ্ড নয়। এই কারণেই মনের ভয়টা আরো বেশি প্রশ্রয় পেল আমার। এদিকে বস্ত্র গ্রহণের শ্রেণী ধীরে ধীরে প্রায় মুখের কাছে চলে এসেছে। নিজে হাতে গ্রামবাসীদের হাতে নতুন বছরের উপহার তুলে দিচ্ছেন জমিদার রামজীবন রায়। পোশাক পরিচ্ছদ স্বাভাবিক হলেও ব্যক্তিত্বের যে একটা শারীরিক ভাষা আছে তা এনাকে না দেখলে বোঝা যায় না। তার পাশে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছেন
আধ ঘন্টা টানা একজন স্ত্রী লোক। ভবেন নিশু গলায় বলল, উনি গিন্নিমা, হাত জোর ভাঙবে না যতক্ষণ না বলবো। তার পাশেও কিন্তু প্রত্যেকে এই পরিবারেরই লোক। এতে আমার একদিক থেকে ভালোই হলো। এই ভিকিরে প্রত্যেকের মুখের দিকে একবার হলেও তাকিয়ে নেওয়া যাবে। মনের খবর না জানতে পারলেও অন্তত সকলের চোখ মুখ দেখে আনুমানিক একটা সংকেত পাওয়া যেতে পারে। জমিদার বাবুর হাত থেকে বস্ত্র সংগ্রহের পর প্রত্যেকের মুখের দিকে আমার আপাত সন্দিগ্ধ দৃষ্টি ফেললাম, কিন্তু সত্যি বলতে তেমন কিছু চোখে পড়ল না। তন্ত্রমন্ত্রের কারবার মূলত বিদেশি বস্তুদের নিয়ে সীমাবদ্ধ না হলেও নিরেট প্রাণীর মস্তিষ্কে কোনো অসামাজিক কর্মকাণ্ডের পূর্বাভাস পেতে গেলে তাকে এইরূপ অনেক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। নইলে খামোখা কোনো এক ব্যক্তির নামে এমন চিন্তা ভাবনার প্রকাশ ঘটিয়ে বসলেও বিপদ হতে পারে। ভবেনকে একটু পাশে ডেকে নিয়ে এসে বললাম, শোনো, তোমার কাছে একটা অনুরোধ আছে আমার। কি বলো তো? আমি একবার জমিদার বাবুর সঙ্গে একান্তে কথা বলতে চাই। তুমি জানো আমি কোন পথের পথিক। টুকটাক কিছু বিষয় বুঝতে পারি এবং সেই অভিজ্ঞতা থেকেই মনে হচ্ছে এই বাড়িতে খুব শীঘ্রই কিছু অনর্থ হতে চলেছে। বাকিটা আসলে তোমায় বলে বোঝানো সম্ভব নয়। দয়া করে এখন এই বিষয়ে কোনো প্রশ্ন করো না। এমন পার্বণের দিনে তুমি এসব কি বলছো তারানাথ? তাছাড়া এমন দেবতা তুল্য মানুষের বাড়িতে আমার পক্ষে এখন কিছু বলা সম্ভব নয়, তবে এমন মনস্কতার ফল যে পূর্বেও অনুরূপ হয়েছে এই বিষয়ে আমি নিশ্চিত। আর গুরুর কথা অনুযায়ী কোনো মানুষের বিপদ প্রত্যক্ষ করলে সেখান থেকে মুখ ঘুরিয়ে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি নিজেই যাচ্ছি। ভবেন বৎসাস ঠিক অবিশ্বাস করেছিলেন বললে ভুল হবে, তবে তার ভয় ছিল মনে যে তার আতিথ্য আসা মানুষটির যদি এই কারণে কোনো মানহানি ঘটে যায় তবে সে নিজের গ্রাম সহ তার শ্বশুরবাড়ির এলাকাতেও উন্নত শির বজায় রাখতে পারবে না। তবে আমার চেহারা চরিত্রে বরাবরই একটা শান্ত ও বিচক্ষণতার আভাস ছিল। ছোটবেলায় সবাই বলতো এ ছেলে বড় হয়ে ঠিক চক্রবর্তী মশাইয়ের মতনই হবে। আমার ঠাকুরদাকে সবাই এই নামেই সম্বোধন করত। সেই সম্ভাবনা বাস্তবে পরিণত হওয়ায় কোনোদিন কোনোখানেই আমি প্রথম পদক্ষেপেই লাঞ্ছিত হইনি, শুধুমাত্র মাতঙ্গিনী অর্থাৎ মাতু পাগলি বাদে। ভিড় ঠেলে আমি আবার পৌঁছলাম বস্ত্র বিতরণের সারিতে। জমিদার বাবু খেয়াল না হলেও আমি যখন পুনরায় তার সামনে পৌঁছলাম সে আমার হাতে একটি মোটা থান ধরিয়ে দিয়ে হাসি মুখে প্রণাম করল। আমি খাটো গলায় বললাম, যদি অনুমতি হয় আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই রাইমশাই। জমিদার বাবু বললেন, হ্যাঁ বিলক্ষণ, খানিক বাদেই পালবাড়িতে প্রতিমা আনতে যাওয়া হবে, তখন কথা বলা যাক। আমি নিঃশব্দে মাথা নেড়ে প্রণাম জানিয়ে সেখান থেকে চলে এলাম। এই সময় একজন শ্যামবর্ণ শীর্ণকায় প্রায় আমার মাথা সমান লম্বা একটি লোকের চোখে চোখ পড়ল আমার, যে এখন জমিদার পরিবারের সারিতেই দাঁড়িয়ে রয়েছে। তবে আগের বার এনাকে দেখিনি সে ব্যাপারে আমি নিশ্চিত। তার চোখে মুখে আত্মগোপনের সাপ বিদ্যমান। কেবল আমার পিছনের লোকটির কনুইয়ের গুঁতোয় শরীরের ভারসাম্য হারাতেই ক্ষণিকের অপ্রস্তুত দৃষ্টি সংযোগের বিরতিতে হারিয়ে গেল সেই মানুষটি। হ্যাঁ বলছি, এইরকম করে দাঁড়িয়ে থাকলে হবে? পিছনের মানুষগুলো কি করে এগোবে বলুন তো? অমাসে দাঁড়ালাম রাস্তার দিকটায়। ভবেন চোখ গোল গোল করে আমার কাছে এসে দাঁড়াতেই বললাম, উনি কথা বলবেন বলেছেন, তবে আমি তোমার পরিচয় কাউকে দেব না, তা তুমি নিশ্চিন্তে থাকো। বলছি, রাত্রে থাকার ব্যবস্থা কি এখানে হয় নাকি? হ্যাঁ, রাতে আমরা এখানেই থাকবো। এই বাড়ির পেছনে সব ব্যবস্থা করা আছে, একবার দেখে আসবে নাকি? না, এখন দেখার দরকার নেই, তবে তোমায় কিছু ক্ষেত্রে আমার কাজে লাগতে পারে। আমায়? এমন অনেক জায়গা আছে যেখানে তুমি পৌঁছতে পারবে, কিন্তু আমি যেতে পারবো না। ঘটনাচক্রে যদি এমন পর্যায়ে আসে তবে আমায় তুমি সাহায্য করো। ভবেন বৎসা অবুঝ হয়ে মাথা নাড়ালো।
বস্ত্র বিতরণ পর্ব শেষ হতে হতে পশ্চিম দিগন্তে উষা লালচে হয়ে এলো। সেই প্রথম আমি শত শত প্রদীপ একত্রে জ্বললে কি ভয়ানক সুন্দর দৃষ্টান্ত তৈরি হতে পারে তা নিজের চোখে প্রত্যক্ষ করলাম। এতই দ্রুত ঘটে গেল ব্যাপারটা যে মনে হলো একদল ছেলে মেয়ে শুধু এই কাজটি করবার জন্যই প্রস্তুত ছিল বারান্দার মোটা মোটা থাম ও সাদের বুক সমান প্রাচীরের পিছনে। জমিদার বাড়ির প্রাঙ্গণে জনসমাগম আরো দ্বিগুণ হয়ে উঠল সন্ধ্যা নামার আগে। থাকি এসেছে মোট ৮ জন। ময়ূরের পালক ও কাশফুলের লেজ লাগানো বাদ্যযন্ত্রে বৈশাখের প্রথম দিনে দক্ষ বাজিয়েদের সমবেত তাল কেমন লাগে একবার ভেবে দেখো তোমরা। সে জিনিস এখন আর পাবে না, কিন্তু এই মনোরম পরিবেশের কতটুকুই বা আমি নিতে পারছিলাম তখন। মন পড়ে আসে জমিদার বাড়ির প্রধান দরবারের দিকে, কারণ বস্ত্র বিতরণের পর সপরিবারে তারা বাড়ির ভিতরে ঢুকেছেন, হয়তো বেরোবার প্রস্তুতি নিতে। ক্রমে আরো মিনিট ৩০ প্রাথমিক আচার সারার পর জমিদার রামজীবন রায়ের নেতৃত্বে পুরো দলটা এগোতে শুরু করলো সেই জঙ্গুলের সরু পথটি ধরে। ভূস্বামীদের পরিবার আসছে সকলের পেছনে, তাদের মধ্যেও বিশেষে অনেক অপরিচিত লোক। তবে ওই যে কথায় আসে না, কোনো জিনিস মন থেকে চাইলে তা পাওয়াও অনিবার্য সত্য। কথাটা একেবারেই ভুল নয়। অত হট্টগোলের মাঝেই রাস্তার এক পাশে দাঁড়িয়ে সুযোগ খুঁজতে থাকা এই আমার চোখে চোখ পড়ে গেল ভূস্বামীর। তৎক্ষণাৎ আমি শরীরে ইতিবাচক ইঙ্গিত করে তাকে ইশারায় সম্বোধন জানালাম। সৌজন্যতা সেই মানুষটির মধ্যে রন্ধ্রে রন্ধ্রে বর্তমান। তিনি বুঝতে পারলেন ওর ভেতরে পৌঁছে আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়, তাই তিনি নিজেই ভিড় ঠেলে আমার কাছে এলেন। বললেন, বলুন কি বলবেন বলছিলেন। নমস্কার রায়মশাই, আমি তারানাথ চক্রবর্তী। নেশা জগৎমাতার খোঁজে পরিব্রাজক হয়ে ঘুরে বেড়ানো, আর পেশা মানুষের বিপদ প্রত্যক্ষ করলে তাকে সে ব্যাপারে অবগত করা। আপনার এসবে বিশ্বাস আছে কিনা জানি না, তবে না জানিয়েই যদি আমি চলে যাই তাহলে আমার ইষ্টকে অসন্তুষ্ট করা হবে। কি বলতে চাইছেন ঠাকুরমশাই? তাছাড়া একজন ব্রাহ্মজ্ঞ ব্যক্তিকে অবিশ্বাস করার মতো স্পর্ধা আমার নেই। তবে আমাকেই যখন বলতে হবে কথাটি, তখন আর অপেক্ষা করবেন না দয়া করে। ধন্যবাদ রায়মশাই। আপনার বাড়িতে এই পুজোর তিথির মধ্যেই কোনো একটা দুর্ঘটনা ঘটতে চলেছে। শুনতে নিষ্ঠুর লাগলেও বলতেই হচ্ছে যে অপঘাতে মৃত্যুও হতে পারে কোনো ব্যক্তির। আপনার পরিবারের কোনো ব্যক্তির দ্বারাই ঘটবে এই কাজ, তাই আপনি না থাকলে একবার বাড়ির সকলকে নিয়ে মহাদেবের পুজোয় বসুন। চাইলে গন্ধেশ্বরী দেবীর পাশেও মহাদেবের মূর্তি প্রতিষ্ঠা করতে পারেন। পারলে মৃত্যুঞ্জয়ী পারেন এই অকাল মৃত্যু আটকাতে। জমিদার রামজীবন রায় তার পরিবারের প্রধান শেখর। আমার মুখে এমন সম্ভাবনার কথা শুনে আর দ্বিতীয়বার ভাবলেন না, শুধু বললেন, একেবারে পালবাড়ি থেকেই শিবমূর্তি তুলে নেব। কদিন আগেই নীলপুজো গেল, আশা করি মূর্তি পেয়ে যাব। আপনি না এলে কি বিপদই না ঘটতো ঠাকুরমশাই। তবে নীরেন বাউন কি এক হাতে দুটো পুজো করতে পারবেন? চিন্তা করবেন না রায়মশাই, শিব পুজোর নিয়মকানুন আমি জানি, ওটি আমি করতে পারবো। কেবল কয়েকটা উপকরণ আনিয়ে দিলেই হবে। ব্যাস, তাহলে তো আর কোনো অসুবিধাই নেই। ইতিমধ্যেই পুরো জমায়েতটা এগিয়ে এসেছে অনেক দূর। জমিদার বাবুর সঙ্গে সেদিকে পা বাড়ালাম। এমন সময় লক্ষ্য করলাম একটি লোক পুনরায় জমিদার বাড়ির দিকে একটি হ্যারিকেন নিয়ে ফিরে আসছে। রাস্তার অন্ধকারে তাকে ঠাউর করতে পারার আগেই জমিদার মশাই আগন্তুকের উদ্দেশ্যে বললেন, কিরে বিজু, কোথায় যাচ্ছিস এদিকে? ঠাকুর আনতে যাবি না? এবার তার মুখটি স্পষ্ট হলো। একমাত্র এই ছেলেটিকেই আমি ভালো করে তখন দেখেছিলাম। উচ্চতায় প্রায় আমার মাথার সমান, কিন্তু বয়স খুব বেশি নয়। তার দৃষ্টি এবারও আমার দিকে বেশিক্ষণ স্থায়ী হলো। তারপর বলল, জেঠু, আমার শরীরটা ভালো লাগছে না বিশেষ। এত দূর হাঁটতে পারবো না মনে হয়, তাই পলাশদের সঙ্গে গিয়ে হাতে হাতে কাজ করি, একদিক তো এগোবে। বলে সে চলে গেল। জমিদার মশাই ও আমি একটু রাগ পাই হাঁটতে শুরু করলাম পাল বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে কেবল ছেলেটির পরিচয় জানতে পেলাম
গৃহকর্তার মুখে। আমার একমাত্র ভাই প্রাণগোপালের ছেলে বিজয়। আমরা সকলে ওকে বিজু বলেই ডাকি। জমিদার বাবুর আনন্দে আমার জন্য যে ভাঁটা পড়েছে সেটাই স্বাভাবিক। তবে গৃহকর্তা যদি এত বড় অনুষ্ঠানের মধ্যে মুখ বেজার করে থাকে তবে কি আর জিনিসটা খুব প্রীতিকর দেখায়? আমার মানসিক শক্তি ওনার ভেতরে সঞ্চয় করেই বুঝতে পারলাম ভদ্রলোকের ভেতরটা দুশ্চিন্তায় ছিঁড়ে যাচ্ছে। পালবাড়ি থেকে চতুর্ভুজা গান্ধেশ্বরী দেবী দুর্গার সাথে মাসের পালকিতে উঠল একটি ফুট পাঁচেকের মহেশ্বরের মূর্তি। জমিদার বাবুর হঠাৎ এই রূপ সিদ্ধান্ত দেখে কৌতূহলের পরিবর্তে গ্রামবাসীদের আনন্দ যেন আরো দ্বিগুণ হলো। দূর দূরান্ত পর্যন্ত হর হর মহাদেব ধ্বনি ছড়িয়ে পড়ছে এক পবিত্র শব্দ তরঙ্গের মতো। ঢাকের কাঠিতে তাণ্ডব তুলেছে ঢাকির দল। গিন্নিমা ও বাড়ির অন্য মেয়েরা ভক্তিপূর্বক দেবদেবীর সামনে প্রণাম অর্পণ করে এবার সবার আগে আগে চলল। জমিদার মশাই সমস্ত কাজের মাঝে আমার দিকে চেয়ে দেখে নিচ্ছেন একবার করে। আমি আশ্বাসমূলক ইঙ্গিত করছি ঠিকই, কিন্তু আসল ঝড় যে আমার ভেতরে চলছে তা কাউকে বুঝতে দিচ্ছি না। ভবেন বচ্চার ভিড়ের মাঝে মিশে গেছিল আমার কথায়। হঠাৎ পেছন থেকে এসে প্রশ্ন করলো, হঠাৎ শিব পুজো কেন? তুমি কি? হ্যাঁ, আমার কথাতেই এই পুজো হচ্ছে। তবে পুজোটুকু কেবল কোনো একজনকে বিব্রত করার জন্য। যে ক্ষতি করবে বলে সংকল্পবদ্ধ সে তার পরিকল্পনা পরিবর্তন করবে না। করলে আমার এমন মনে হতো না। দেখা যাক, পারলে কেবল মৃত্যুঞ্জয়ই পারবেন। এই একটু খুলে বলবে ব্যাপারটা কি? জানতে পারলে তোমাকেই আগে বলবো। বলে আমরা এগোলাম। এবার কিন্তু বাড়ির দিকে গেল না দলটা। জমিদার ভিটের কিছুটা আগে থেকেই ডান দিকের জঙ্গল পেরিয়ে এক বিশাল প্রাঙ্গণে গিয়ে বাঁশের পালকি থেকে নামলো গান্ধেশ্বরী দেবী ও মহেশ্বর। কোমর সমান উঁচু করে বাঁধানো হয়েছে দেবী প্রতিষ্ঠার মঞ্চ। ঠিক তার পাশেই জোড়া ইটের বেদি করে বানানো হলো শিব উপনিবেশের আসন। উপাসার মেনে দেবীর প্রতিষ্ঠা সম্পূর্ণ হওয়ার পর জমিদার মশাই এক নামাবলী গায়ে দেওয়া বৃদ্ধকে নিয়ে আমার কাছে এলেন। বললেন, ইনিই নিদেন ঠাকুর, আমাদের কুলপুরোহিত। আপনার সাথে ইনিও থাকবেন ঠাকুরমশাই। আপনারা প্রয়োজনীয় উপকরণের ব্যাপারে সব কথা বলে নিন, একেবারে সব আনিয়ে নেব। আমি যাই, আমার ছেলে বীরেন অলংকার ভূষিত করবে মাকে। পাল এসেছেন চালচিত্র বেঁধে দিতে। আপনারাও দ্রুত চলে আসুন। এ কথা বলে উনি চলে যেতেই বৃদ্ধ বামুন আমায় বলল, এখানে মহাদেবের পুজোর কি দরকার বলতে পারো? কতদিন ধরে করছো পুজো টুজো? ক্ষমা করবেন ঠাকুর, যে দেবতার উল্লেখ যে কোনো পুজোয় অনিবার্য, সেখানে তার মূর্তি পুজো নিয়ে এত বিচলিত হবেন না। আমি একজন পথচারী মাত্র। আপনার গ্রামে থেকে আপনারই অন্যে ভাগ বসানোর ইচ্ছে আমার নেই। না না, আমি কি তাই বলেছি নাকি? উপকরণ তো সব আমার জানাই আছে, আমি আনিয়ে নেব। এমন পুরোহিতদের কারণেই ঈশ্বর রুষ্ট হয়ে আসছেন যুগের পর যুগ। ঈশ্বরে বিশ্বাস না রাখা আলাদা ব্যাপার, তবে শুধু ব্যবসার কারণে অসঙ্গত পুজো ক্রিয়া সারলে তাতে ভগবান অসন্তুষ্ট হন উদ্যোক্তাদের প্রতি। এতে বিপদ উপশমের থেকে বিপদের দ্বারস্থ হওয়ার পথই উন্মোচিত হয়। যাক সে কথা। মণ্ডপের সম্মুখে এগিয়ে গেলাম। দেখি এক বছর 25-এর যুবক একটি উঁচু কাঠের চেয়ারের উপরে দাঁড়িয়ে মায়ের শূন্য 4টি হাতে অস্ত্র স্থাপন করছে। মা দুর্গার এই গান্ধেশ্বরী রূপে ত্রিশূল দ্বারা নিধন করছেন গন্ধাসুরকে। বাকি 2টি হাতে পদ্ম ও গদা। অলঙ্কারগুলি জমিদারি পরম্পরায় ব্যবহার করে আসা হচ্ছে তা বেশ বোঝা যায়। অনেকের জন্য মানসিক দুশ্চিন্তা ভুলে মায়ের রূপে মুগ্ধ হয়ে হারিয়ে গিয়েছিলাম কোনো স্বর্গীয় পটভূমিতে। এমন সময় পেছনে একজনের ডাক শুনে প্রকৃতিস্থ হলাম। পেছন ফিরে দেখি একজন মধ্যবয়স্ক লোক রুকুটি করে আমার দিকে সপ্রশ্ন মুখে চেয়ে আসেন। পোশাক আশাকে আভিজাত্যের সাপ স্পষ্ট। প্রণাম করে বললাম, নমস্কার, আমার নাম তারানাথ চক্রবর্তী। এবাড়ির শিব পুজোর জন্য নিমন্ত্রণ পেয়েছি। আর আপনি?
নিমন্ত্রণ পেয়েছেন নাকি জোর করে নিয়েছেন? কই, না তো, তেমন কিছু নয়। আমার চোখ কান সব সময় খোলা থাকে ঠাকুর মশাই। অযথা রায় পরিবারের আচার পরিবর্তন করতে যাবেন না, ঠিক আছে? পরগ্রামের অতিথি হয়ে এসেছেন, পুজো দেখুন, অন্নভোগ গ্রহণ করুন, যতদিন ইচ্ছে থাকুন। আসি, প্রণাম নেবেন। বলে উনি চলে গেলেন। আমি এক দৃষ্টিতে তার দিকে চেয়ে রইলাম। তার শাসনে আমি ভয় পাইনি, তবে এই সুস্থ জমিদার পরিবারের আড়ালে যে একটা ভয়াবহ হিংসা ও ষড়যন্ত্রের জাল তৈরি হয়েছে তা বেশ বুঝতে পারলাম। মৃত্যু ভয় আমি কোনোদিনও পাই না এবং নিজের মনেও সেরূপ আশঙ্কার ছায়া পড়েনি। তবুও দেহ বন্ধন করে রাখা ভালো, এই ভেবে পুজো মণ্ডপের পিছন দিকটায় ঘন অন্ধকারের মধ্যে নিজেকে মিশিয়ে নিলাম। রাত্রবন্ধনের ক্রিয়াচার সেরে ফিরতে যাব, এমন সময় লক্ষ্য করলাম একজন স্ত্রীলোক ওই পূজা মণ্ডপের দিকে হেঁটে এসে আমার থেকে অনতি দূরে সন্ধানী দৃষ্টি ফেলতে ফেলতে এসে দাঁড়ালো। নিচু গলায় ডাকলো, পলাশ, পলাশ, তুই কোথায় পলাশ? আবার কিছুক্ষণের জন্য সব চুপ। স্ত্রীলোকটি আর মিনিট পাঁচেক দাঁড়িয়ে থেকে ঘোমটা টেনে আবার ফিরে গেল আলোক রঞ্জিত পুজো মণ্ডপের দিকে। এবার বুঝতে পারলাম ইনি হলেন এই গ্রামের জমিদার রামজীবন রায়ের গিন্নি। একে একে রহস্যময় ঘটনা এবং চরিত্রের স্তর বেড়েই চলেছে আমার সম্মুখে। অস্থির হয়ে উঠলাম আসন্ন দুর্ঘটনার পরিণতি ও তার থেকে প্রতিকারের উপায় জানার জন্য। এমন সময় মাথায় এলো বরাকর নদী তীরের সেই দুর্গাপ্রসন্ন গুরুজির কথা, যিনি আমার জীবনের প্রথম সদ্গুরু ছিলেন। অবাধ কৌতূহল নিয়ে তাকে আমি একবার প্রশ্ন করেছিলাম, ঠাকুর, মানুষের বা কোনো দৃশ্যপটের ভূত ভবিষ্যৎ জানতে গেলে কোন বিদ্যা আয়ত্ত করতে হয়? গুরুজি একটা রহস্যময় হাসি হেসে বলেছিলেন, সে অনেক কঠিন সাধনা তারানাথ। তুমি ভাবতেও পারবে না এই তন্ত্র সমাজে কত রকম অবিশ্বাস দিক আছে। ঠিক মতো নিয়ম মেনে করতে পারলে চন্দ্র দর্শনও সম্ভব। তা মানুষ বা কোনো দৃশ্যপট সেই নিরিখে কিছুই নয়। আমি তোমায় কাল অবদ্ধকরণ শিখিয়ে দেব। এই বিদ্যায় তুমি যে স্থানে থাকবে তার নিকট ভবিষ্যতে প্রত্যক্ষ করতে পারবে। তবে মনে রেখো, যে ব্রহ্ম মুহূর্তে সেই কার্য চলবে তার সময় কালে, অর্থাৎ এই ভবিষ্যতের সময়সীমার মধ্যে ওই প্রেক্ষাপট যদি কোনো অমানবিক শক্তি বিরাজ করে, তবে তোমার বর্তমানে ফিরে আসার সাথে সাথেই সেও ফিরে আসবে। তাই এই প্রক্রিয়া করার সময় খুব সাবধানে থাকাটাই শ্রেয়। শোনো, কোনো নির্জন জঙ্গল বা শ্মশানে গিয়ে এই কাজ করতে হয়। এক কথায় সম্পূর্ণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত যেন কোনো প্রকার বিঘ্ন না ঘটে। মনে মনে ভাবলাম এই কথাটা আমার আগে কেন মাথায় আসেনি। যদিও আমি এর আগে কখনো কাল আবদ্ধীকরণ করিনি, কিন্তু একজন মানুষের প্রাণ বাঁচানোর স্বার্থে যদি আমায় এই কাজ করতে হয় তবে তাই সই। যে স্থানে ছিলাম সেখান থেকেই আবার অভিমুখে মিশমিশে কালো আঁধারে ঢাকা বনানীর মধ্যে প্রবেশ করলাম। এখানে বলে রাখি, আকাশে পাতলা মেঘ থাকায় বৈশাখী পূর্ণিমার চাঁদ ম্লান হয়েছিল সে রাতে। আমি গাছের গুঁড়িতে ক্রমাগত ধাক্কা খেতে খেতে যতটা সম্ভব গভীরে প্রবেশ করলাম। এই প্রক্রিয়ায় উপকরণ যেটুকু প্রয়োজন তা খুবই স্বাভাবিক। কেবল গঙ্গা জল দিয়ে দেহ শুদ্ধিকরণ করতে পারলেই আসনে উপনিবেশ করা যায়। যেহেতু আমি খানিক আগেই দেহ বন্ধন করেছি, তাই সেটুকু আর নতুন করে করার প্রয়োজন পড়ল না। পুঁটলি থেকে তালপাতার আসন বের করে তা পেতে বসে পড়লাম। অনেক দূরের আকাশ যেন গম্ভীর শব্দে কোনো অদৃশ্য শত্রুকে ধমকে দিল। আমি চোখ বুজে গুরুজির শেখানো পদ্ধতি অনুযায়ী দুহাতের বৃদ্ধাঙ্গুলি নাকের ডগায় স্পর্শ করে তর্জনীতে তর্জনী ছুঁয়ে রাখলাম ললাটে। মিনিট 10 সব চুপ। মনোসংযোগ এমন পর্যায়ে পৌঁছে গেল
সে নৈশ আর্তনাদ পর্যন্ত আমার কানে ঠাহর হচ্ছে না। ঠিক তার কতক্ষণ পর জানি না, আমার বন্ধ নেত্রের সামনে উন্মোচিত হলো এক বৃষ্টির দিনের প্রেক্ষাপট। তুমুল বৃষ্টি ভেদ করে জমিদার বাড়ির বিশাল অবয়বটা দেখতে পাচ্ছি। বর্ষাতি মাথায় দিয়ে গুটি কয়েক মানুষ মুখ কালো করে বের হচ্ছে জমিদার বাড়ি থেকে। তারা আমায় দেখতে পাবে না, কারণ আমার বিস্তার তখন অশরীরী। তবে কিছু যে একটা খারাপ ঘটে গেছে সেটুকু বেশ বুঝতে পারছি। পরক্ষণেই দেখলাম বাড়ি থেকে গোটা তিনেক দারোগা রায়মশাইয়ের সাথে কথা বলতে বলতে বের হচ্ছেন। একটু এগিয়ে গিয়ে শুনলাম জমিদার মশাই বলছেন, দেখুন দারোগাবাবু, ছেলেটা কাল ঠাকুর আনতে যাওয়া পর্যন্ত আমাদের সাথেই ছিল। প্রতিমা প্রতিষ্ঠা হলো পুজোর মাঠে, ঠিক ওই সময়ের আশেপাশ থেকেই আর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো রায়বাবু, নামটা কি যেন তার? ইয়ে, পলাশ পলাশ সাহা দারোগাবাবু, সম্পর্কে আমার শ্যালক। যত তাড়াতাড়ি পারবেন চেষ্টা করুন খুঁজে বার করবার। বুঝতেই তো পারছেন, বাড়িতে এত বড় একটা পুজো। ঠিক আছে, আমরা সাধ্যমতো চেষ্টা করছি। ঠিক তখনই আমার বর্তমান স্থূল শরীরে একটা অস্বস্তি বোধ করলাম। মনে হলো আর বেশিক্ষণ আমি সেই প্রেক্ষাপটে স্থির থাকতে পারবো না, এবং হলোও তাই। প্রবল ঝাঁকুনিতে আমি হঠাৎ কেঁপে উঠলাম। ঠিক তখনই অনুভব করলাম চিরসেনা পৃথিবীর বিপুল আকর্ষণে আমি ফিরে আসছি সেই কুসুমবটি গ্রামের জমিদার বাড়ির পার্শ্ববর্তী পুজো মণ্ডপের পেছনকার ঘন জঙ্গলে। চোখ খুলে দেখলাম ইতিমধ্যেই ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করেছে। জঙ্গলের পাতায় পাতায় গভীর শব্দ প্রতিধ্বনিত হচ্ছে শ্রবণ সীমার অন্ত পর্যন্ত। কিন্তু আমি যে ভূকম্প অনুভব করে বাস্তবে ফিরে এসেছি তার কারণ অনুসন্ধান করতে বেশি বেগ পেতে হলো না। এক বিরাট বিদ্যুতের আলোক বিচ্যুতিতে দেখতে পেলাম আমার থেকে অনতি দূরে বিশাল একটা চটকা গাছ গোড়া থেকে উপড়ে গিয়ে পড়ে আসে। বৃষ্টির ছিটে ফোঁটা শুরু হয়েছে ঠিকই, কিন্তু একটা দৈত্যাকার গাছ উপড়ে যাওয়ার মতন ঝড় তখনও হচ্ছে না। সুতরাং যে কাণ্ড ঘটে গেছে ইতিমধ্যে তাকে অলৌকিক বললে ভুল হবে না। আমি পা টিপে টিপে জঙ্গল থেকে বেরিয়ে মণ্ডপ প্রাঙ্গণে এলাম। বৃষ্টি শুরু হওয়ার কারণেই বোধ হয় সামিয়ানার নিচে গুটি কয়েক লোক এবং দেবী মূর্তির সামনে নীরেন ঠাকুর ছাড়া অন্য কেউ নেই। জমিদার গিন্নি খানিক আগেই পলাশ নামের একটি ছেলেকে খুঁজে গেছেন, তবে সে যে তার ভাই এবং রায়মশাইয়ের শ্যালক তা এখন আমি জানি। অর্থাৎ কাল পর্যন্ত তার খোঁজ পাওয়া যাবে না এবং থানা পুলিশ পর্যন্ত হয়ে যাবে আগামীকাল। মনে ভয় হলো, তবে কি যে অশুভ ঘটনার কথা আমি জমিদার বাবুকে বলেছিলাম সেটা কি পুজো শুরুর আগেই ঘটে গেল এই বাড়িতে? রাগ পায়ে ছুটলাম জমিদার ভিটের দিকে। আমায় অনেকক্ষণ ধরে খুঁজে না পেয়ে ভবেন ভট্টাচার্য অস্থির হয়ে পড়েছে। দেখলাম জঙ্গলের পথ ধরে সে এগিয়ে আসছে আবার পুজো মণ্ডপের দিকে, মাথায় মস্ত একটি কচু পাতা। আমার সামনে এসে বেশ একটু ধমক দিয়েই সে বললে, কি ব্যাপার বলো তো বাপু? ওদিকে জমিদারের শালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এদিকে তুমি। তবুও ভালো আমি তোমার কথা তুলিনি, নইলে না এক্ষুনি হুলস্থুল কাণ্ড বেঁধেছে তো। আরে আমি তো বৃষ্টি দেখে ওই মণ্ডপের পিছন দিকটায় দাঁড়িয়েছিলাম। জমিদারের শালার হঠাৎ কি হলো? কি জানে, সে নাকি ঠাকুর নয়, আসার পরেও থেকেও সে উধাও। ছেলেটা খুব ভালো গো, নাম পলাশ। মনের ভেতর তখন আমার অপরিসীম চিন্তার রশ্মি ছুটে চলেছে। ছেলেটি গেল কোথায় হঠাৎ করে? জমিদার বাড়িতে লোকজন যা যাতায়াত করছে সবার মুখেই এক কথা। রায়মশাই আমায় দেখতে পেয়ে দ্রুত পায়ে এগিয়ে এলেন, বললেন, কি বিপদ বলুন তো ঠাকুর মশাই? হ্যাঁ, শ্যালককে হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। পুজো ঘন্টার দিন এরকম ঘটনা কি শুভ বলুন তো? তাকে শেষকে দেখেছে বলতে পারবেন? আমার ছেলেই দেখেছে ওকে শেষবার ওই পুজো মণ্ডপের পেছনের জঙ্গলের দিকে যেতে, আর ফেরেনি। তারপর এদিকে বিজু বলছে ঘন্টাখানেক আগে নাকি সে বাড়িতে এসেছিল। অবাক হলাম জমিদার বাবুর কথা শুনে।
যে ছেলেকে বাড়ির কেউ ঘন্টা খানেক আগেও দেখেছে সে গেল কোথায়? প্রশ্ন করলাম। আচ্ছা, বিজু কোথায়? ওই ওই দোতলায় ওর ঘরে। আসলে ঠাকুরমশাই ও একটু বাচ্চা গোছের তো, তাই ওর কথা কেউ তেমন ভরসা করে না। বেচারার একটু মানসিক সমস্যা আছে। সত্যি বলতে এই কথাটি আমি বুঝতে পারিনি। পাশের থেকে ভবেন মাথা শুকিয়ে বলে দিল, ওর বয়স অনুযায়ী ওর মাথার বুদ্ধির বিকাশ ঘটেনি, এখনো ফুল ফল পাখিদের সাথে কথা বলে। এবার বুঝলাম ব্যাপারটা। একটু চিন্তা করেই বললাম, আমি তার সাথে একটিবার দেখা করতে চাই, সেটা কি সম্ভব? কেন নয় ঠাকুরমশাই, আসুন আমার সাথে আসুন। না, আপনারা কেউ নয়, আমি একা যাব। এমন সময় প্রাণগোপাল রায় মানে জমিদারের ছোট ভাই তার পূর্ব পরিচিত স্বরে বলল, আমি কাউকেই আমার ছেলের সাথে দেখা করতে দেব না। আর দাদা, আপনি এইসব ভণ্ড লোকেদের বাড়িতে ঢুকতে দেন কেন বলুন তো? প্রাণ, ভদ্রভাবে কথা বলো। উনি একজন ব্রাহ্মণ সন্তান। আর তাছাড়া উনি তো আগের থেকে বলেছিলেন যে বাড়িতে কিছু একটা গণ্ডগোল হবে। এর মধ্যে দয়া করে আর ঝামেলা বাড়িও না। ঠাকুরমশাই, আপনি উপরের একদম পশ্চিমের ঘরটা চলে যান, ওটাই বিজুর ঘর। লজ্জা জিনিসটাকে এমন সময় প্রশ্রয় দেওয়া উচিত হবে না ভেবেই আমি জমিদার বাবুর কথা মতো অন্দরমহল বৈঠক ঘর পেরিয়ে দোতলা সিঁড়ি ধরলাম। সত্যি বলতে আমি তখনও বুঝতে পারিনি যে নিজের অজান্তে কত বড় ভুলই না করে ফেলেছি আমি। কিশোরী গলা ঝেড়ে প্রশ্ন করল, আপনি এর মধ্যে আবার কি ভুল করলেন? তারানাথ বিলম্ব না করে এক বাক্যেই উত্তর দিল, যে বাড়িতে প্রেত সংক্রান্ত কোনো প্রকার অনিষ্ট না ঘটার ছিল, আমি কালচক্রে এক জ্যান্ত মানুষের আত্মাকে ভবিষ্যৎ থেকে বর্তমানে টেনে এনে তার অকাল মৃত্যু ঘটিয়েছি। বলেন কি? ঠিকই বলছি, শোনো তবে। দোতলায় গিয়ে টানা বারান্দা পেরিয়ে পশ্চিমের ঘরটির সামনে এলাম। দেখলাম বিজু খোলা জানলার দিকে মুখ করে এক মনে বসে কি যেন ভাবছে। প্রায় আমার মাথা সমান লম্বা কালো শীর্ণকায় ছেলেটির যে এমন একটা রোগ রয়েছে তা কিন্তু দেখলে বোঝাই যায় না। এমনকি জমিদার বাবুও আমার সঙ্গে প্রতিমা আনতে যাওয়ার সময় তার সঙ্গে যখন দেখা হলো তখনও বিষয়টা আমি তেমনভাবে লক্ষ্য করিনি। ঘরের দরজায় দুবার টোকা দিতেই সে পিছনে ঘুরল। পলাশ, মামাকে শেষবার কোথায় দেখেছো? সে এক ঝটকায় আবার জানলার দিকে মুখ ঘুরিয়ে নিল। তারপর অভিমানের সুরে বলল, বলবো কেন? তোমরা তো কেউ আমার কথা বিশ্বাসই করো না। আমি বিছানার এক কোণে গিয়ে বসলাম। তারপর বললাম, আমি বিশ্বাস করি বলেই তো তোমার কাছে একা এলাম। আমায় বলো, কোথায় দেখেছো তাকে? অতিথিশালার ঘরে তাকে আমি ঢুকতে দেখেছি। বাবা তাকে বাড়ি চলে যেতে বলেছিল। কেন, আমার বাবাও তো। বিজু, চলো খেয়ে নেবে বাবা। সারাদিন খাওয়া দাওয়া নেই, এখন আবার গল্প করতে বসেছো? আচমকা ঘরে ঢুকে পড়লেন প্রাণগোপাল বাবু। বলা ভালো, এক প্রকার জোর করে বিজুকে নিয়ে সে নিচের তলায় চলে গেল। আমি যেটুকু বুঝেছিলাম তার বাইরে আর কিছু জানার ছিল না আমার। তবে পশ্চিম প্রান্তের শূন্য ঘরের থেকে যখন বাইরে এলাম দেখলাম লম্বা বারান্দার শেষ প্রান্তে প্রাণগোপাল বাবু ও তার ছেলে বিজুর প্রস্থান পর্ব দেখছে একটি ছায়া মূর্তি। উচ্চতায় আমার কাঁধ সমান এবং পরনে হাঁটু পর্যন্ত ফতুয়া জাতীয় কিছু। ওরা সিঁড়ির পথে মিলিয়ে যেতেই সেই ছায়া যেন পুঞ্জিত সায় গাদায় উত্তরে হাওয়ায় বয়ে যাওয়ার মতন মিলিয়ে গেল। মনে মনে ভাবলাম, সে বাড়িতে কোনো অশরীরী কাণ্ড ঘটার কথাই নয়, সেখানে একইভাবে সম্ভব। তাহলে কি আমার গণনা শক্তি ও অনুমান এরই মধ্যে লোপ পেয়েছে অনেকটা? মনে গেঁথে গেল অনেক সময়ের সন্ন্যাস জীবনের বিরতি হওয়ায় বোধহয় এমনটা হচ্ছে। যতই সময় যায় মাথায় যেন চিন্তা আরো ভারী হয়ে ওঠে। তবে বিজুর চোখে মুখে ও কণ্ঠে সত্যতা দেখেছি, ও কণ্ঠে সততা দেখেছি। আমার বিশ্বাস সে মিথ্যে বলছে না। চোখ কান খোলা রেখে সিঁড়ি ধরে নিচে এলাম।
দেখি জমিদার রামজীবন রায় একদম শেষ ধাপের সম্মুখেই আমার দিকে সে দাঁড়িয়ে আসে, হাত জোর করে বললেন, বলছি ভাইয়ের ব্যবহারে কিছু খারাপ ভাববেন না। ওর ছেলেটা অমন হওয়ার পর থেকেই ভাইটা কেমন যেন হয়ে গিয়েছে, কাউকে যেন সহ্য করতে পারে না। আগে কিন্তু এমনটা ছিল না সে। রায়মশাই, আপনাদের অতিথিশালার ঘরগুলি কোন দিকে একটু বলবেন? আপনি নিশ্চয়ই বিজুর কথা শুনে মনে করছেন পলাশ সত্যিই ওখানে আছে। আপনার ভুল নয় ঠাকুরমশাই, আমিও ওর কথা শুনে সব কটা অতিথিকক্ষ খুলে খুলে খুঁজে দেখেছি, কেউ কোথাও নেই ঠাকুরমশাই। এই সময় সকলের থাকার ব্যবস্থা হয় বাড়ির পিছনের দিকটায়, তাই ওই ঘরগুলি বন্ধই থাকে। তবুও যদি আপনি নিশ্চিত হতে চান ঠাকুরমশাই, এই নিন চাবি, নিজে দেখে আসুন একবার। আমি চাবি নিয়ে চলে গেলাম একতলার অতিথিশালার ঘরগুলির সরু গলিতে। জমিদার বাবু বারান্দার প্রান্তে দাঁড়িয়ে রইলেন, এলেন না। গলির দুপাশে তিনটি করে মোট 6টি ঘর, প্রতিটার তালার পাশে চাবির নম্বর লেখা আছে। আমি ডান দিকের 3টি ঘর দ্রুত খুলে দেখে নিলাম ও হতাশ হলাম। বাঁ দিকের প্রথম ঘরটির দরজায় হাত রাখতেই সেটি একটা বিকট প্রাচীনত্বের আর্তনাদ করে খুলে গেল। অন্ধকারের ভেতর থেকে পরিচিত কণ্ঠস্বর শুনতে পেলাম, ঠাকুর মশাই, বিশ্বাস করুন, আমার ছেলে বিজু মোটেই বোকা নয়। বাড়ির বাকিদের যেমন অধিকার আছে জমিদারি সম্পত্তিতে, তারও আছে। তবে তবে আমি আপনার কাছে স্বীকার করছি, পলাশকে আমি এই ঘরে ঢুকতে দেখেছিলাম। বীরেন তাকে যথেষ্ট কুৎসা করত, এমনকি কালকেও প্রতিমার চালচিত্র পালের সঙ্গে ধরে যখন পলাশ তুলছিল, তখন মায়ের হাতে অস্ত্র ভূষিত করেছিল দাদার ছেলে বীরেন। আমি পাশেই ত্রিশূল ধরে দাঁড়িয়েছিলাম তার হাতে তুলে দেওয়ার জন্য। সে সময় দাঁত মিটিয়ে বীরেন পলাশকে বলল, তুমি এখানে কেন এসেছো মামা? নিজের মাকে খেয়েছো, এবার জামাইবাবুর সম্পত্তির ভাগ নেবার জন্য এসেছো? ভালো চাও তো এক্ষুনি কুসুমবনি থেকে চলে যাও, নইলে নইলে কিন্তু খুব খারাপ হবে। এইটুকু বয়সে তার মনে এমন হিংসার জন্ম নিয়েছে দেখে ভয় হলো মনে। ওদিকে বস্ত্র বিতরণের সময় আপনি বিজুর দিকে কেমনভাবে তাকিয়েছিলেন, তারপর প্রতিমা আনতে যাওয়ার সময় দাদার সাথে কি যেন আলোচনা করছিলেন। অভাগা বাবার মন, বুঝতেই তো পারছেন। মন বলল আপনিও বুঝি কোনো ষড়যন্ত্র করেছেন আমার ছেলের বিরুদ্ধে। তবে তবে সত্যি বলছি ঠাকুর মশাই, ওর মনে কোনো প্যাঁচ নেই। আমার মন বলছে ঠাকুর মশাই, আমার মন বলছে পলাশ ওর বাড়িতে ফিরে গেছে। এমন অপমান সে সহ্য করতে পারেনি ঠাকুর মশাই। এমনকি আমিও তাকে বলেছি, কেন মিছে মিছে অপমান সহ্য করার জন্য পড়ে আছিস? সে বলল, দাদাবাবু, আমার ভাগনা আমায় খুনের হুমকি দিয়েছে। সে মনে করে আমি অর্থলোভী ছোট মানুষ। আজ ওর মধ্যে এমন চিন্তা ভাবনার জন্ম নিয়েছে যখন, এই বাড়িতে আমি আর আসবো না। তবে 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 বিজুকে একটু সাবধানে রাখবেন। বলতে খারাপ লাগলেও এরকম কূটনৈতিক মস্তিষ্কধারী ছেলের নজর যে আপনার ছেলের দিকেও রয়েছে, এই ব্যাপারে কি আর কোনো প্রশ্ন থাকে বলুন? আমার আর বেঁচে কি হবে বলুন তো? আমি দিদির কাছে এসেছিলাম একটা কাজবাজের মধ্যে যদি আপনারা ঢুকিয়ে দিতেন। এক কথায় খুব কষ্ট পেয়েই সে বেরিয়ে গেল বাড়ির থেকে। তখন সকলে মণ্ডপে, আর আমি এতক্ষণ ব্যাপারটা চেপে রেখেছি বীরেনের জন্য। হাজার হলেও এই কথা যদি আমি বলি, ওই ছেলে আমার ছেলেরও কোনো ক্ষতি করে দিতে পারে। কাজে কাজে বাইরে থাকি, স্ত্রী গত হয়েছে আজ বেশ কয়েক বছর হয়ে গেল। কি করব ঠাকুর মশাই, আপনি বলুন তো দেখি। সমস্তটা শুনে মনটা বেজায় খারাপ হয়ে গেল আমার। জমিদারের মতো মানুষের ছেলের এমন মনের অবস্থা। তবে কি যে ছায়া আমি দেখেছি তা। আচ্ছা, পলাশের পোশাক আজ কি ছিল বলতে পারবেন, বা তার উচ্চতা? প্রাণগোপাল একটু ভেবে বললেন, একটা হাঁটু পর্যন্ত ফতুয়া পড়েছিল আজ, আর লম্বায় প্রায় আমার কাঁধ সমান।
আমি প্রাণগোপালের সঙ্গে আমার উচ্চতার বৈষম্য দেখালাম। আমরা দুজনই সম্পূর্ণ মাথায় মাথায়, অর্থাৎ যে ছায়া আমি দেখেছি তা পলাশেরই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার পোশাকের বর্ণনাতেও হুবহু মিল রয়েছে। তৎক্ষণাৎ মাথায় এলো গুরুজির বলে দেওয়া কথাটি। কাল আপত্তিকরণ প্রক্রিয়া কালে তোমার সামনে পর্যবেক্ষিত পটভূমির মধ্যে যদি কোনো অশরীরের আবির্ভাব ঘটে থাকে, তবে সে তোমার প্রক্রিয়ায় বাধা পড়লে একই সঙ্গে বর্তমানে ফিরে আসতে পারে। অর্থাৎ পলাশ হয়তো এখন আর বেঁচে নেই, অথবা রাতের মধ্যেই সে মারা যাবে। নইলে আগামীকাল সকলের যে দৃষ্টান্ত আমি আগে থেকেই দেখেছি, তাতে তার আত্মা বিচরণ করা সম্ভব নয়। সে ভবিষ্যতে থেকে আমার ভগ্ন প্রক্রিয়াকরণের ফলে বর্তমানে চলে এসেছে ঠিকই, তবে এটাও তো হতে পারে যে সে এখনো মারা যায়নি। আগমতন্ত্রের জ্ঞান থাকলে প্রকৃতির নিয়মকেও বদলে দেওয়া যায়, তা তো আমাদের আগেই বলেছি। মাথায় এলো যদি এখনো সে জীবিত থাকে, তবে আমি তাকে মরতে দেব না, বরং পুনরায় এই আত্মাকে নিয়েই ফিরবো তার স্থূল দেহে। প্রাণগোপালকে বললাম, আচ্ছা, আমায় কিছুটা সাদা সর্ষে জোগাড় করে দিতে পারেন? সে বিনা বাক্য ব্যয়ে 5 মিনিটের মধ্যেই আমায় এক মুঠো সাদা সর্ষে এনে দিয়ে বলল, ঠাকুর মশাই, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করুন, তবে দেখবেন দয়া করে আমার মা মরা ছেলেটার যেন কোনো রকম ক্ষতি না হয়। চিন্তা করবেন না প্রাণগোপাল বাবু, বিজুর মতো ছেলে এই ঘৃণ্য জগৎ সংসারের গর্ব। আপনি অনেক ভাগ্যবান একজন পিতা। এখন আর দেরি করলে আমার চলবে না, আমি আসি। আমি জমিদার বাড়ির বাইরে এসে মুঠো হাতটি কপালে শুয়ে তাতে অশরীরী অবদ্ধকরণ বীজ মন্ত্র দিলাম। তারপর এক মুঠো সর্ষে অল্প অল্প করে ফেলতে ফেলতে ওটা বাড়িটার চারদিকে ঘুরে যখন আবার পূর্বস্থানে ফিরে এলাম, দেখলাম সেই ছায়ামূর্তি আমার থেকে খানিক বিলম্বে স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কোনো ভৌতিক অবয়ব বলতে আমরা যা বুঝি এটা ঠিক তেমনটা নয়। তার কেবল শরীরটাই বিলীয়মান ছায়ার মতন, চেহারায় কিন্তু একদম একটি সাধারণ মানুষের মতো তার শারীরিক ভাষা। সে এখন আমার আদেশের অপেক্ষারত। বললাম, তোমার স্থূল দেহের কাছে আমায় নিয়ে চলো। সে হাত তুলে আমায় পেছনে ফেলে আসা রাস্তার দিকে ইশারা করল। আমি সময় নষ্ট না করে সেদিকে এগোতে শুরু করলাম। আকাশ তখন আরো গম্ভীর হয়ে গেছে। পাতা ডোবানো বৃষ্টিতে ব্যাঙ ডাকছে গলা ছিঁড়ে। ঝিঝি পোকার দল বৃষ্টির শব্দের সাথে তাল মেলাতে না পেরেই বোধহয় চুপ করেছে। হঠাৎ আমার ডান দিকে জঙ্গলের ভেতরকার কোনো স্থান থেকে কোনো মানুষের হাঁটা চলা করার শব্দ আসছে বলে মনে হলো। যতই মেঘ থাকুক না কেন, ঢেকে রাখা পূর্ণিমার আলো যেন প্রাণপণ চেষ্টা করে নিজেকে তবুও প্রকাশ করতে চায় সে রাতে। এই কারণেই একটু কিছুক্ষণ একদিকে চেয়ে রইলেই স্পষ্ট না হলেও দেখা যায় বস্তুর উপস্থিতি। ঠিক তেমনই দৃষ্টিশক্তির ওপরে চাপ দিয়েই আবিষ্কার করলাম একটা মনুষ্য অবয়বকে, যে হাতে একটা দড়ি জাতীয় কিছু নিয়ে রুদ্ধশ্বাসে হেঁটে চলেছে। অনুমান করা শক্ত নয়, এই সেই পলাশ, আর ভবিষ্যৎ আমায় তার বর্তমানকে খুঁজে দিতে সাহায্য করলো। হাঁক দিলাম, পলাশ, পলাশ, তুমি ভুল সিদ্ধান্ত নিচ্ছ। একটিবার আমার কথাগুলি। এমন সময় বিভৎস চিৎকারে জঙ্গল ম করে উঠল। মনে হলো কোনো মানুষকে হঠাৎ আবডাল থেকে আঘাত করে তাকে মৃত্যু যন্ত্রণা দেওয়া হয়েছে। দৌড় দিলাম শব্দ লক্ষ্য করে। শুনতে পেলাম কেউ পৈশাচিক ইঙ্গিতে হাঁপাতে হাঁপাতে বলছে, আয় আয়, তোমাকে শেষ করবো রে ভণ্ড ঠাকুর। অনেক অনেক মিনমিনে সমালোচনা করেছিস, আর না, আর মামা মায়ে বললাম চলে যেতে, আর তুমি তুমি কাকার কাছে আবার নালিশ করতে গেলে। কি ভেবেছ কোনো দিকে আমার নজর থাকে না? না, এবার যাও, যত সম্পত্তি তুমি চাও তোমায় দিয়ে গেলাম। জমিদার পুত্রের এই নৃশংস রূপ দেখে আমার পায়ের তলা থেকে তখন মাটি সরে যাওয়ার জোগাড়।
মহাকালে স্তরে স্তরে সঞ্চয় করে রাখা বিধির অখণ্ড বিধানের মায়ায় সেদিন আমার চোখের সামনে চলে গেল একটি নিষ্পাপ মানুষের প্রাণ। হয়তো আমি সেদিন তাকে আত্মহত্যার হাত থেকে বাঁচাতে পারতাম, তবে নিঃসংশয় বাস্তবটায় যে আরও একটি পিশাচরূপী মনুষ্যের হস্তক্ষেপ রয়েছে তার আঁচ আমি বিন্দু মাত্র আগেও পাইনি। তারানাথ চুপ করল। বললাম, জমিদারের ছেলের কোনো শাস্তি হয়নি? তারানাথ এক মনে আবার জানলা দিয়ে বাইরের দিকে চেয়ে রইল। আমি বললাম, ঠাকুরমশাই? হ্যাঁ 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 হয়েছিল। একটু বিস্তারে বলি। আমি সেদিন জীবন ভয়ে নয়, একটি অন্য কারণেই সেখান থেকে পালিয়ে এসেছিলাম। চেয়েছিলাম ব্যাপারটা সম্পূর্ণ চেপে যাক বীরেন, হয়েছিল তাই। বাকি ঘটনাটুকু আমি ভবেন ভট্টাচার্যের কাছে শুনি। সেদিন বীরেন বাড়ি ফিরে গিয়ে হাঁপাতে হাঁপাতে জানায়, আমি আমি তো একটা চোরের পিছু করেছিলাম বাবা। ঝুল বারান্দায় ফুলের ঝুড়ি রাখা ছিল, সেগুলো নিয়ে মণ্ডপে যাচ্ছি, দেখলাম তাতে কি একটা নিয়ে পালালো একজন। কোথায় দেখলি? ওই যে আমাদের গোল আর পেছন দিক থেকে গো। পিছু নিলাম সব ফেলে রেখে, প্রায় ধরেই ফেলেছিলাম, কিন্তু দেখলাম ওর হাতে একটা ত্রিশূল রয়েছে। আমার মনে হয় ও ওই বৈঠক ঘরের থেকে পুরনো ত্রিশূলটা আমরা বাদ দিয়ে দিয়েছি, ওই সেইটিকে সোনার অস্ত্র ভেবে নিয়ে পালিয়েছে। বারবার বলেছি বাবা, এখন মানুষজনকে এত বিশ্বাস করবেন না। জমিদার বাবু তার ছেলেকে সাবাসি দিয়ে বলেছিলেন, সত্যি আমার ছেলেটা খুব বাহাদুর হয়েছে, সাব্বাস বীরেন। জমিদারও বৈঠক ঘরে গিয়ে দেখে সত্যি নির্দিষ্ট ত্রিশূলটি নেই। পরদিন সকালের দৃষ্টান্ত তোমাদের চেনা। তুমুল বৃষ্টি, তার সাথে বাড়ি ভর্তি পুলিশ। পলাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে এদিক ওদিক সাড়া পড়ে গেল। জমিদার রামজীবন রায় ভাবলেন তার ভাই প্রাণ গোপালের ব্যবহারে আমি খুব কষ্ট পেয়েই বোধহয় চলে গিয়েছি, তাই আমার অবর্তমানেই পুজো চলল। বীরেনের শাস্তি বা জঙ্গল থেকে পলাশের দেহ উদ্ধার কিছুই তো হলো না। তারানাথের ঠোঁটের কোণায় একটা রহস্যময় হাসি ফুটে উঠল। সে বলল, আমার বশীভূত পলাশের আত্মাটি টানা 5 দিন আমার সাথে সাথে ঘুরে সে পরবর্তী আদেশের অপেক্ষায়। জমিদার বাড়ির বিসর্জনের দিন আমি তাকে অন্তিম নির্দেশ দিই, বলে পাঠাই, তোমার এই অবস্থা যে কারণে হয়েছে তার বদলা তুমি চাইলে নিতে পারো পলাশ। ভবেন ভট্টাচার্য বলেছিল ঠাকুর বিসর্জন দিতে জলে নেমে জমিদারের ছেলে মারা গেছে। সেই রাতে এমনই ভয়ঙ্কর বৃষ্টি, তার উপর প্রায় 50-60 জনের জমায়েত একই স্থানে প্রতিমাকে কেন্দ্র করে। কখন তার মধ্যে থেকে পলাশ তার কার্যোদ্ধার করে নিয়েছে কেউ জানে না। গ্রামের লোকজন জলে খোঁজাখুঁজি করে 2টি দেহ উদ্ধার করে। এক হলো বীরেনের এবং অন্যটি হলো গলায় কলসি বাঁধা পলাশের। সুতরাং সেই রাতে পলাশকে জলে ফেলেই বীরেন বাড়িতে ফিরেছিল। কি হলো তো এবার পূর্ণ গল্পটি, তবে সব কাহিনীর সমাপ্তি শুভ নয়। তা একদিন পরে হবে খন।